নমস্কার। আজ 23শে জুন মঙ্গলবার। আপনারা দেখছেন নিউজ বাংলা। রাজ্য থেকে দেশ থেকে বিশ্বের গুরুত্বপূর্ণ সব ঘটনার সর্বশেষ আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি। আজকের ভিডিওতে থাকছে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 50টি খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক আজকের প্রধান শিরোনাম। অপসারিত মমতা, ঋতব্রতদের ডাকা বৈঠকে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়, পদ থেকে সরানো হলো অভিষেককেও। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করল আসল তৃণমূল। ঘাসফুলে এবার নাটকীয় মোড়, সংঘাত সপ্তমে। মমতা অভিষেককে তৃণমূল থেকে ছেঁটেই ফেললেন ঋতব্রতরা। নির্বাচন কমিশনের নয়া কমিটি জানানোর পথে বিদ্রোহীরা। নিজেই বহিষ্কৃত সে নাকি আবার মমতাকে অপসারণ করবে, হাসি পাচ্ছে। ঋতব্রতকে তুলোধনা কুণালের। ভগবানের দরবারে বিচার হবে, এরা মায়ের পেটে ছুরি মারতে পারে। ঋতব্রতদের পরপর আক্রমণ কুণালের। কালো টাকা হলে কেন টিএমসির ফান্ডে ভোটে লড়েছিলেন ঋতব্রতকে এক হাত নিলেন কুণাল। বিমানের 100 কোটির খরচ, বিদ্রোহী তৃণমূলের কমিটি বানিয়ে চাটাট অভিষেক বলে বেনজির আক্রমণ ঋতব্রতর। ঋতব্রতর বৈঠকে গুরু দায়িত্ব পেতেই ববি, অরূপ সহ এক ঝাঁক নেতাকে শোকজ তৃণমূল শৃঙ্খলা রক্ষা কমিটির। ব্যাংক অ্যাকাউন্টের তালা খুলতে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল, তবে টিকল না দ্রুত শুনানির আর্জি। লেনদেন বন্ধ করতে ব্যাংকে চিঠি কেন, কালীঘাটের শোকজে 3 পাতার জবাব প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপের। 20% ডিএ বাড়িয়ে দিল শুভেন্দু সরকার। রাজ্য সরকারি কর্মীদের কত হারে মহার্ঘ ভাতা, কেন্দ্রের সঙ্গে এখনো ফারাক কতটা। পুজোতেই পকেটে ডিএর টাকা, জানুয়ারি থেকে 7ম বেতন কমিশন চালু। বাজেটের পর বড় ঘোষণা শুভেন্দুর। সরকারি চাকরিতে 1 লক্ষ শূন্য পদে নিয়োগ হবে, অর্ধেক শুধু শিক্ষাক্ষেত্রে। 33% মহিলার সংরক্ষণ, ঘটনা স্বপনের। মহিলা থেকে বেকার ভাতা বন্ধ হবে না কোনো কল্যাণ প্রকল্প, তবে ঝাড়াই বাছাই ছাড়াও নতুন মাপকাঠির ইঙ্গিত দিল বাজেট। বদলের বাংলায় ঘাটার মাস্টার প্ল্যানে গতি, বাজেটে বরাদ্দ 1200 কোটি টাকা। কলকাতার হারানো গৌরব ফেরাতে ঐতিহাসিক ঘোষণা, পুনরায় চালুর পথে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ। কলকাতায় এবার জেলা হচ্ছে। বাজেটে অর্থমন্ত্রীর ঘোষণার পেছনে কোন অঙ্ক, প্রশাসনিক কাঠামোয় কোন কোন পরিবর্তন। এইমস, আইআইটি, আইআইএম থেকে শুরু করে এক জোড়া নয়া বিমানবন্দর। উত্তরবঙ্গবাসীর জন্য কি উপহার বিজেপির বাজেটে। সিন্ডিকেট ও তোলাবাজি রুখতে জিরো টলারেন্স, বিধানসভায় করা বিল আনছে রাজ্য। পরিবর্তনের বাংলায় প্রথমবার জেলা পরিষদীয় দখল বিজেপির, গেরুয়া হল শুভেন্দুর পূর্ব মেদিনীপুর। ভোটে হার চ্যালেঞ্জ করে কোর্টে তৃণমূলের 8 প্রার্থী পরাজিত। 211 জনের মধ্যে 203 জনকেই পথে আনতে পারলেন না মমতা। কোমরে দড়ি, কান ধরে ঘুরছে জাহাঙ্গীর। পার্টি অফিস খুলেছে সিপিএম। ডায়মন্ড হারবার জুড়ে এখন ভয় আউট, ভরসাহীন। 27 লক্ষ টাকা তছরূপ গ্রেপ্তার। উত্তর 24 পরগনা জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ উঠল চোর চোর স্লোগান। গলায় বেল্ট আর জুতো ঝুলিয়ে প্রাক্তন পুর প্রধানকে ঘোরানো হলো রাস্তায়। ডিম ছুড়ে চোর চোর স্লোগান রামেন্দুকে। ডিম ছোড়া থামাতে হাইকোর্টের দ্বারে তৃণমূল। অভিষেক সহ 3 সাংসদ ও 2 বিধায়কের ওপর হামলার উল্লেখ, শুনানি কবে। মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, ডোমকল থেকে গ্রেপ্তার 2 নেট প্রভাবী। এতদিন টাকা ঢুকত তৃণমূল নেতাদের পকেটে, গঙ্গা ভাঙনের বাজেট বরাদ্দে খুশি জঙ্গিপুর। সিভিক ভলেন্টিয়ার এবার একটু ঝাড়াই বাছাই হবে, অনেকের নথিতে জল মেশানো, বললেন মুখ্যমন্ত্রী। মাদ্রাসার শিক্ষা নিয়ে প্রশ্ন তুলে পিছোতে হয়েছিল বুদ্ধকে। প্রথম বাজেটেই মমতার বরাদ্দ করে যাওয়া অর্থ অর্ধেক করল বিজেপি। পরিকাঠামোয় বড় বিনিয়োগের ঘোষণায় দীর্ঘমেয়াদী উন্নয়নের আশা। জনমোহিনী নীতি বহাল থাকলেও খুশির সুর শিল্প মহলে। ঋণ মাথায় নিয়ে ডিএ বৃদ্ধি করা যায়, দেখালেন মুখ্যমন্ত্রী। বাজেটের ঘোষণায় আশা বাড়ল ভাস্করদের। এতদিনে যা হয়নি এবার হবে, বিরোধীদের কিছু বলার জায়গা নেই। বাজেট নিয়ে অকপট শিল্পমন্ত্রী। বাজেটে বরাদ্দ 50 কোটি, প্রসার ঘটবে ভাষা সংস্কৃতির। মুখ্যমন্ত্রী শুভেন্দুকে ধন্যবাদ মূল মানতার। আপনার নেতৃত্বে নিশ্চিতভাবে আমরা সোনার বাংলা গড়ে তুলব, ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। ইউনেস্কোর লোগো ব্যবহার করে একটা মর্যাদা আছে, ইন্দ্রনীল ও তার স্ত্রীর মামলায় সাময়িক রক্ষা কবচ হাইকোর্টের। পার্লামেন্টের ভেতরে ঘন ঘন ঠোঁটে লিপস্টিক পরিনার নাম না করে মহুয়াকে কটাক্ষ বিদ্রোহী মিতালি বাগের।
পিজে গিয়ে এই ভয়ঙ্কর বর্ণনা শুনে আজ 110 টাকা বাড়ালেন শুভেন্দু। সেতু ভেঙেছে গত বন্যায়, ভারী বর্ষণের মাঝে পড়ুয়াদের কাঁধে তুলে নদী পার করাচ্ছেন নাগরাকাটার শিক্ষক শিক্ষিকারা। এবার বারাসাত কলেজের লাইব্রেরি ভবনে মিলল কন্ডোমের প্যাকেট, ছাদে ছড়িয়ে ছিটিয়ে পড়ে মদের খালি বোতল। নিজেই বহিষ্কৃত বিতর্কে সাংবাদিকদের প্রশ্ন শুনে ঋতব্রত বললেন, লাউড অ্যান্ড ক্লিয়ার। অভিষেকের ডায়মন্ড হারবারে শুভেন্দুর ফলতা মডেল উন্নয়ন হবে, জাহাঙ্গীরকে হারালে ভোট প্রচারে কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। লখনৌয়ের কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত বেড়ে 18, কালো ধোঁয়ায় দমবন্ধ হয়ে অধিকাংশ ছাত্রের মৃত্যু। আজকের আবহাওয়ার আপডেট। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গের স্বস্তির সম্ভাবনা। এবারে চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। তার আগে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাজ্য বাজেটে কর্মসংস্থানের বন্যা, 1 লক্ষ সরকারি চাকরির ঘোষণা, বয়সে বিরাট ছাড়। কর্মসংস্থানে জোর দিয়ে রাজ্য বাজেটে যুগান্তকারী ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সরকারি ক্ষেত্রে এক ধাক্কায় 1 লক্ষ শূন্যপদ পূরণের পাশাপাশি মহিলা, অগ্নিবীর ও সাধারণ প্রার্থীদের জন্য একগুচ্ছ সুখবর দেওয়া হলো এবারের বাজেটে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে মোট 1 লক্ষ শূন্যপদ পূরণ করা হবে বলে জানানো হয়েছে। এর মধ্যে 50,000 শিক্ষক শিক্ষিকা এবং 20,000 পুলিশ কর্মী নিয়োগ করা হবে। এই নতুন শূন্য পদগুলোর মধ্যে 33% আসন শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত। চাকরি প্রার্থীদের জন্য একটা বড় স্বস্তির খবর। রাজ্য সরকারের নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমার 5 বছরের ছাড় দেওয়ার কথা বাজেটে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সরকারি নিয়োগের ক্ষেত্রে যেখানে প্রযোজ্য সেখানে 10% আসন অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। নিউ টাউনে একটা নতুন সিভিল সার্ভিস ইনস্টিটিউশন বা সিভিল সার্ভিসেস প্রশিক্ষণ শিবির তৈরি হবে বলে জানানো হয়েছে। এছাড়া কলকাতায় একটি নতুন সংস্কৃত স্কুল গড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। সিভিল ডিফেন্স কর্মীদের মাসে অন্তত 20 দিন কাজের নিশ্চয়তা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি রাজ্য রিজার্ভ ফোর্সে মহিলাদের জন্য 2টো আলাদা ব্যাটালিয়ন তৈরি করা হবে। এছাড়াও রাজ্যে যে সমস্ত জব কার্ড হোল্ডারদের কেওয়াইসি সম্পন্ন হয়েছে তাদের জন্য এবার 100 দিনের বদলে 125 দিনের কাজ দেওয়া হবে। বাজেটে রাজ্য সরকারের এই বিপুল নিয়োগ এবং সুযোগ সুবিধার ঘোষণায় স্বাভাবিকভাবেই নতুন করে আশায় বুক বাঁধছেন বাংলার লক্ষ লক্ষ চাকরি প্রার্থীরা। কলেজে পড়লেই 50,000 টাকা, বাজেটে বিরাট ঘোষণা। কিভাবে পাবেন এই টাকা জেনে নিন। রাজ্যে মহিলাদের জন্য কল্পতরু বাজেট। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত একের পর এক ঘোষণা করেছেন বাজেটে। রাজ্যের অর্থমন্ত্রকের পক্ষ থেকে পেশ করা নয়া বাজেটে এবার সাধারণ মানুষের জন্য একের পর এক চমকপ্রদ ও গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটের মূল অভিমুখ যে নারী শক্তির ক্ষমতায়ন তা সরকারের নীতি নির্ধারণে স্পষ্ট। সমাজের পিছিয়ে পড়া এবং মধ্যবিত্ত পরিবারের মহিলাদের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকার একগুচ্ছ নতুন পরিকল্পনার কথা সামনে এনেছে। ঘরের মেয়েদের স্বাবলম্বী করে তোলা এবং তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে এই বাজেটকে একটি ঐতিহাসিক দলিল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। মহিলাদের সার্বিক উন্নয়নে এত বড় অঙ্কের বরাদ্দের সিদ্ধান্ত রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক পরিকাঠামোকে আগামী দিনে সম্পূর্ণ বদলে দেবে বলে আশা করা হচ্ছে। বাজেটের সবচেয়ে নজর করা এবং গুরুত্বপূর্ণ ঘোষণাটি রয়েছে রাজ্যে ছাত্রীদের জন্য। কলেজ স্তরে পাঠরত ছাত্রীদের উচ্চশিক্ষার পথ মসৃণ করতে সরকার এককালীন 50,000 টাকার বিশাল আর্থিক প্যাকেজ দেওয়ার কথা ঘোষণা করেছে। অনেক সময় দেখা যায় দ্বাদশ শ্রেণীর গণ্ডি পার করার পর অর্থের অভাবের কারণে বহু মেধাবী ছাত্রী আর কলেজে ভর্তি হতে পারেন না বা মাঝপথে পড়াশুনো ছেড়ে দিতে বাধ্য হন। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য সরকার সরাসরি ছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে মোটা অঙ্কের অনুদান পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ছাত্রীরা সম্পূর্ণ স্বাধীনভাবে নিজেদের পড়াশোনার খরচ, কলেজের ফি এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ভার বহন করতে পারবেন, যা নারী শিক্ষার প্রসারে এক নতুন দিগন্তের সূচনা করবে। অবিবাহিত ছাত্রীদের জন্য রয়েছে বিশেষ সুরক্ষা কবচ। এই বিশেষ প্রকল্পের আওতায় সুবিধা পাওয়ার ক্ষেত্রে সরকার একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ শর্ত যুক্ত করেছে। এই এককালীন 50,000 টাকার আর্থিক সাহায্য শুধুমাত্র সেই সমস্ত ছাত্রীরাই পাবেন যারা কলেজে পড়াশুনো করার পাশাপাশি সম্পূর্ণ অবিবাহিত রয়েছেন।
গ্রামীণ ও শহরতলি এলাকায় অর্থনৈতিক টানাপোড়েনের কারণে মেয়েদের দ্রুত বিয়ে দিয়ে দেওয়ার যে প্রাচীন মানসিকতা বা প্রবণতা রয়েছে, এই সিদ্ধান্তের ফলে তাতে হ্রাস টানা সম্ভব হবে। অভিভাবকরা মেয়েদের কম বয়সে বিয়ে দেওয়ার পরিবর্তে কলেজে পড়াশুনো শেষ করতে উৎসাহিত করবেন। বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি দূর করতে এবং তরুণীদের নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিতে এই শর্তটি একটি শক্তিশালী সুরক্ষা কবচ হিসেবে কাজ করবে। রাজ্য বাজেটে ঐতিহাসিক সুবিধার সুফল যাতে প্রকৃত অর্থে যোগ্য প্রার্থীরা পান, তার জন্য কিছু সুনির্দিষ্ট নিয়মাবলী তৈরি করা হয়েছে। আবেদনকারীর ছাত্রীকে অবশ্যই রাজ্যের কোনো স্বীকৃত মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত পড়াশুনো করতে হবে। পাশাপাশি আবেদন করার সময় তিনি যে অবিবাহিত তার প্রমাণস্বরূপ স্থানীয় প্রশাসন বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে শংসাপত্র জমা দিতে হবে। ভুয়া আবেদন বা অনিয়ম রুখতে সম্পূর্ণ প্রক্রিয়াটি আধুনিক ডিজিটাল পোর্টালের মাধ্যমে পরিচালনা করা হবে। ছাত্রীদের আধার কার্ড, ব্যাংকের নথিপত্র এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার পর এই অনুদানের টাকা সরাসরি তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। মহিলাদের জন্য এই বিরাট সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সরকার আসলে এক নীরব সামাজিক বিপ্লবের সূচনা করেছে। শিক্ষাক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূর করার পাশাপাশি এই প্রকল্প মেয়েদের মধ্যে এক অভাবনীয় আত্মবিশ্বাসের জন্ম দেবে। যখন একজন ছাত্রী নিজের উচ্চশিক্ষার জন্য কারোর ওপর নির্ভরশীল না থেকে সরকারের কাছ থেকে বড় অঙ্কের সাহায্য পাবেন, তখন সমাজের বুকে তার গুরুত্ব সম্মান বৃদ্ধি পাবে। শিক্ষিত স্বাবলম্বী নারীর সমাজ আগামী দিনে রাজ্যের অর্থনীতিকে আরো মজবুত ও গতিশীল করে তুলবে। পার্লামেন্টের ভেতরে ঘন ঘন ঠোঁটে লিপস্টিক পরি না, নাম না করে মহুয়াকে কটাক্ষ বিদ্রোহী মিতালি বাগের। 2 মাস আগে ভোটের প্রচারে গিয়ে যখন আক্রান্ত হলেন, সেই দিন বিজেপিকে দোষেছিলেন দৃঢ় কণ্ঠের সাংসদ বলেছিলেন তৃণমূল হার মানতে জানে না। কিন্তু আজ সেই সাংসদ ও বিদ্রোহী দলে হাত ছেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কথা হচ্ছে মিতালি বাগকে নিয়ে। বিদ্রোহী হওয়ার পর থেকে কম কটাক্ষ শুনতে হচ্ছে না। বেঈমান, বিশ্বাসঘাতকের মতন শব্দ ছুড়ে আক্রমণ করা হচ্ছে তাদের মতো বিদ্রোহীদের। এই আবহে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষপূর্ণ পোস্ট করলেন মিতালি বাগ। লিখলেন, আমি লিপস্টিক নিয়ে পার্লামেন্টে যাই না। মিতালির এই পোস্টকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে নাম না করে তৃণমূলের এক সাংসদকেই কটাক্ষ করেছেন। কিন্তু কে সেই সাংসদ? সম্প্রতি দিল্লি থেকে ফিরেছে মিতালি বাগ। ফিরে মাঠে কাজে নেমে পড়েছে। সংসদীয় রাজনীতিতে যোগ দিয়ে মিতালি কিন্তু মাটির মেয়ে। সোশ্যাল মিডিয়ায় চাষের ভিডিও পোস্ট করে ফের সেটাও তুলে ধরতে চাইলেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে জমিতে কাস্তে দিয়ে তিল কাটছেন। তবে পোস্টের ক্যাপশনে রয়েছে স্লেশ। লিখেছেন, আমি লিপস্টিক নিয়ে পার্লামেন্টের ভেতরে ঢুকি না। পার্লামেন্টের ভেতরে ঘন ঘন লিপস্টিক পরি না ঠোঁটে কারো নজর কাড়ার জন্য। আমার পরিচয়, আমি কৃষক পরিবারের মেয়ে। আমি যা আমি তাই। মিতালির এই পোস্টকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। দিন কয়েক আগে এনসিপিআইতে যোগ দেওয়ার সাংসদদের গদ্দার, বেঈমান বলে আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। 4 কোটি টাকা নিয়ে শিবির বদলেছেন বলে এই সাংসদদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন মহুয়া। তাহলে নাম না করে মহুয়াকেও কটাক্ষ করলেন মিতালি। রাজনৈতিক মহলের মতে মিতালির চাষের ভিডিও পোস্ট করে এটাই হয়তো বোঝাতে চেয়েছেন তিনি জনপ্রতিনিধি, জনগণের জন্য কাজ করবেন। আর লিপস্টিকের উল্লেখ করে ঘুরিয়ে মহুয়াকে কটাক্ষ করেছেন বলে মনে করছেন তারা। গলায় বেল্ট আর জুতো ঝুলিয়ে প্রাক্তন পুর প্রধানকে ঘোরানো হলো রাস্তায়। ডিম ছুঁড়ে চোর স্লোগান রামেন্দুকে। তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন সামন্তের বিরুদ্ধে তোলাবাজি, কাটমানি নেওয়া থেকে নানান অভিযোগ তুলেছে বিজেপি। দুর্নীতিতে অভিযুক্ত স্বপনকে দেখা যাচ্ছে স্যান্ডো গেঞ্জি ট্রাউজারে। তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন সামন্ত পরনে স্যান্ডো গেঞ্জি, ট্রাউজার্সের বেল্ট গলায় ঝোলানো। তার সঙ্গে গলায় ঝোলানো ছিল এক জোড়া জুতো। গায়ে কাঁচা ডিম ছোড়ার পর খোসা আটকে। ওইভাবে হুগলির তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন সামন্তকে ঘোরানো হলো এলাকা। সোমবার এই নিয়ে শোরগোল তারকেশ্বরে। একইভাবে তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা রামেন্দু সিংহ রায়ের ওপর ডিম হামলা হলো ধনেখালি থানায়। তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপনের বিরুদ্ধে তোলাবাজি, কাটমানি নেওয়া থেকে নানা অভিযোগ তুলেছে বিজেপি। দুর্নীতিতে অভিযুক্ত স্বপনকে দেখা যায় স্যান্ডো গেঞ্জি ট্রাউজার্সে। তারকেশ্বরের পদ্মপুকুর এলাকায় তার গলায় বেল্ট এবং জুতো ঝুলিয়ে বিজেপির কর্মী সমর্থকেরা ঘোরান। হাঁটতে হাঁটতে স্বপন ডিম হামলার মুখে পড়েন। একের পর এক কাঁচা ডিম এসে পড়ে তার গায়ে। খানিকক্ষণ রাস্তার মাঝে স্বপনকে কান ধরে উঠবোস করানো হয়। একদা এলাকার প্রভাবশালী নেতা, পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমানে
সেখানেই তারকেশ্বরে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপনকে ঘিরে চোর চোর স্লোগান দেওয়া হয়। অন্যদিকে ধনেখালি থানা থেকে বের করার সময় তারকেশ্বর প্রাক্তন বিধায়ক রামেন্দুর উপর কাঁচা ডিম ছড়ে ক্ষিপ্ত জনতা। প্রিজন ভ্যানে করে প্রাক্তন বিধায়ককে তুলে থানা থেকে আদালতের পথে বেরিয়ে যায় পুলিশ। জানা গিয়েছে সোমবার রামেন্দুকে চুঁচুড়া আদালতে হাজির করানো হবে। রবিবার কর্ণাটক থেকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে ধনেখালি থানায় নিয়ে যাওয়া হয়েছিল তৃণমূলের ওই প্রাক্তন বিধায়ককে। আদালত রামেন্দুকে 10 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে। বাজেটে নতুন 5 জেলা গঠনের প্রস্তাব, তৈরি হবে 7 পুরসভা, উপকৃত হবে নাম জনতা। বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে কল্পতরু শুভেন্দু অধিকারীর সরকার। ডিএ থেকে নিয়োগ, একাধিক একগুচ্ছ বড় ঘোষণা, একই সঙ্গে নতুন 5টি জেলা তৈরির প্রস্তাব পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এছাড়া বেশ কয়েকটি মহকুমা এবং পুরসভা তৈরির প্রস্তাব এদিন অর্থমন্ত্রী তার বাজেটে প্রস্তাব দিয়েছেন। স্বপন দাশগুপ্তের ঘোষণা অনুযায়ী প্রশাসনিক এবং নিরাপত্তাজনিত সুবিধার জন্য এহেন সিদ্ধান্ত। শুধু তাই নয়, এই প্রস্তাব কার্যকর হলে সাধারণ মানুষ উপকৃত হবেন বলে দাবি অর্থমন্ত্রীর। পূর্বতন তৃণমূল সরকারের আমলে সুন্দরবন, বসিরহাট নতুন জেলা করা হবে বলে একাধিক সময় ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তা কার্যকর হয়নি। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের ঘোষণা অনুযায়ী 5টি নতুন জেলা তৈরি করা হবে। 5টি জেলা হলো কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। পাশাপাশি কাঁথিতে একটি নতুন পুলিশ জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। বলে রাখা প্রয়োজন, পূর্বতন তৃণমূল সরকারের আমলে সুন্দরবন, বসিরহাট নতুন জেলা করা হবে বলে একাধিক সময় ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তা কার্যকর হয়নি। রাজ্যে মসনদে বদল এসেছে। মানুষের রায়ে তৈরি হয়েছে বিজেপি সরকার। সরকার তাদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছে, আর সেখানে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগকে নতুন জেলা তৈরির প্রস্তাব দেন অর্থমন্ত্রী। নতুন জেলার পাশাপাশি 7টি নতুন পুরসভা তৈরির প্রস্তাব দেন তিনি। জানান, শিব মন্দির, গাজল, চাঁচল, বেলদা, বাগনান, জয়গা, কোলাঘাট, কামারপুকুর এবং টুঙ্গিদিঘিতে নতুন পুরসভা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। খুব শীঘ্রই বিষয়ে কাজ শুরু হবে বলে জানিয়েছে অর্থমন্ত্রী। মূলত মানুষ যাতে নাগরিক পরিষেবা দ্রুত পান সেই কথা মাথায় রেখে এহেন সিদ্ধান্ত বলে উল্লেখ তার। পাশাপাশি গোপীবল্লভপুরে নতুন মহকুমা তৈরি করা হবে বলেও এদিন প্রস্তাব দেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। পার্লামেন্টের ভেতরে ঘন ঘন ঠোঁটে লিপস্টিক পরি না, নাম না করে মহুয়াকে কটাক্ষ বিদ্রোহী মিতালি বাগের। 2 মাস আগে ভোটের প্রচারে গিয়ে যখন আক্রান্ত হলেন, সেই দিন বিজেপিকে দোষেছিলেন দৃঢ় কণ্ঠের সাংসদ। বলেছিলেন তৃণমূল হার মানতে জানে না, কিন্তু আজ সেই সাংসদ ও বিদ্রোহী দলে হাত ছেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কথা হচ্ছে মিতালি বাগকে নিয়ে। বিদ্রোহী হওয়ার পর থেকে কম কটাক্ষ শুনতে হচ্ছে না। বেঈমান, বিশ্বাসঘাতকের মতন শব্দ ছুড়ে আক্রমণ করা হচ্ছে তাদের মতো বিদ্রোহীদের। এই আবহে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষপূর্ণ পোস্ট করলেন মিতালি বাগ। লিখলেন, আমি লিপস্টিক নিয়ে পার্লামেন্টে যাই না। মিতালির এই পোস্টকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, নাম না করে তৃণমূলের এক সাংসদকেই কটাক্ষ করেছেন, কিন্তু কে সেই সাংসদ? সম্প্রতি দিল্লি থেকে ফিরেছে মিতালি বাগ। ফিরে মাঠে কাজে নেমে পড়েছে। সংসদীয় রাজনীতিতে যোগ দিয়ে মিতালি কিন্তু মাটির মেয়ে। সোশ্যাল মিডিয়ায় চাষের ভিডিও পোস্ট করে ফের সেটাও তুলে ধরতে চাইলেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে জমিতে কাস্তে দিয়ে তিল কাটছেন। তবে পোস্টের ক্যাপশনে রয়েছে স্লেশ। লিখেছেন, আমি লিপস্টিক নিয়ে পার্লামেন্টের ভেতরে ঢুকি না। পার্লামেন্টের ভেতরে ঘন ঘন লিপস্টিক পরি না ঠোঁটে কারো নজর কাড়ার জন্য। আমার পরিচয়, আমি কৃষক পরিবারের মেয়ে। আমি যা, আমি তাই। মিতালির এই পোস্টকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। দিন কয়েক আগে এনসিপিআইতে যোগ দেওয়ার সাংসদদের গদ্দার, বেঈমান বলে আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। 4 কোটি টাকা নিয়ে শিবির বদলেছেন বলে এই সাংসদদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন মহুয়া। তাহলে নাম না করে মহুয়াকেও কটাক্ষ করলেন মিতালি। রাজনৈতিক মহলের মতে মিতালির চাষের ভিডিও পোস্ট করে এটাই হয়তো বোঝাতে চেয়েছেন তিনি জনপ্রতিনিধি, জনগণের জন্য কাজ করবেন, আর লিপস্টিকের উল্লেখ করে ঘুরিয়ে মহুয়াকে কটাক্ষ করেছেন বলে মনে করছেন তারা। স্থায়ী দোকান আর নয়, ভ্রাম্যমাণ স্টল থেকে খাবার কিনতে পারবেন যাত্রীরা। কোন কোন স্টেশনে চালু হচ্ছে? রেল যাত্রীদের জন্য সুখবর। এবার স্টেশনে পা রাখলে মিলবে হরেক রকমের সুস্বাদু খাবার। দূরপাল্লার ট্রেন ধরা বা লোকাল ট্রেনে নিত্যদিনের যাতায়াত, খিদে পেলে আর চিন্তা নেই। ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে সাধ্যের মধ্যে পেট পুরে খেয়ে নেওয়া যাবে পছন্দের খাবার। যাত্রীদের সুবিধার্থে স্টেশনে স্টেশনে ঘুরে বেড়ানো ভ্রাম্যমাণ ফুড স্টল চালু করার এক অভিনব পরিকল্পনা নিয়েছে পূর্ব রেল। সবচেয়ে বড় কথা, স্টলগুলোর খাবারের দাম থাকবে সাধারণ মানুষের একদম নাগালে। ফলে পকেটে টান পড়ারও কোনো ভয় নেই। রেল সূত্রে জানা গিয়েছে, স্টেশন চত্বরে বা ঢোকার মুখে নির্দিষ্ট চুক্তির ভিত্তিতে স্টলগুলো বসানোর অনুমতি দেবে ভারতীয় রেল। এই ফুড স্টলগুলোর মূল বিশেষত্ব হলো এগুলো কোনো স্থায়ী দোকান নয়।
চাকা লাগানো স্টলগুলোর প্রয়োজন অনুযায়ী স্টেশনের এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই সরিয়ে নিয়ে যাওয়া যাবে। অর্থাৎ স্টল নিয়ে ঘুরতে ঘুরতে যাত্রীদের কাছে খাবার বিক্রি করবেন বিক্রেতারা। প্রাথমিকভাবে 5 বছরের জন্য স্টলগুলো চালুর অনুমতি দিচ্ছে রেল। পূর্ব রেলের পরিকল্পনা অনুযায়ী একদম শুরুর দিকে পরীক্ষামূলকভাবে কলকাতা এবং শিয়ালদা স্টেশনে 2টো করে ভ্রাম্যমাণ ফুড স্টল বসানো হবে, যেখানে যাত্রীদের সাড়া কেমন মিলছে তা দেখে পরবর্তী সময়ে অন্যান্য স্টেশনগুলোতে পরিষেবা চালু করা হবে। স্টেশনে ঘুরে ঘুরে খাবার বিক্রির অনুমতি দিলেও যাত্রীর স্বাচ্ছন্দ্য এবং সুরক্ষার কথা মাথায় রেখে রেল বেশ কিছু কড়া শর্ত আরোপ করেছে। এই ভ্রাম্যমাণ ফুড স্টল চালুর জন্য বিক্রেতা বৈধ ফুড লাইসেন্স থাকা প্রথম এবং প্রধান শর্ত। খাবার বিক্রির চক্করে স্টেশনের পরিবেশ কোনোভাবে নোংরা করা যাবে না। যত্রতত্র আবর্জনা ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ। বজ্র ফেলার সঠিক ব্যবস্থা বিক্রেতাকেই করতে হবে। আর স্টলগুলো এমনভাবে ঘোরাতে হবে যাতে যাত্রীদের হাঁটাচলা করতে বা ট্রেনে ওঠানামা করতে কোনো অসুবিধে না হয়। ফুড স্টলগুলো স্টেশনে যে কোনো জায়গায় নিয়ে চলে যাওয়া যাবে না। আর রেলের বেঁধে দেওয়া নির্দিষ্ট সীমার মধ্যে এগুলোকে ঘোরাফেরা করতে হবে। খাবারের গুণগত মান বজায় রাখা এবং স্টেশনের পরিচ্ছন্নতা রক্ষা করার শর্ত মেনে চললে এই নতুন উদ্যোগ রেলযাত্রী এবং হকার উভয় পক্ষের জন্য অত্যন্ত লাভজনক হতে চলেছে। সরকার বিরোধী পোস্টের জন্য বিহারে এনকাউন্টার যুবকের, ফুঁসছে ভোজপুর, ঘরে বাইরে চাপে বিজেপি। সোশ্যাল মিডিয়ায় লাগাতার সরকার বিরোধী পোস্ট করার শাস্তিকে এনকাউন্টার। বিহারের ভোজপুর জেলার 28 বছর বয়সী এক যুবকের পুলিশ এনকাউন্টারের মৃত্যুকে কেন্দ্র করে এই মুহূর্তে তোলপাড় গোটা রাজ্য। নিহত যুবকের নাম ভরতভূষণ তিওয়ারি। পুলিশের এই ভূমিকা নিয়ে শুধু যে বিরোধী শিবির সরব হয়েছে তাই নয়, খোদ বিহারের শাসক জোটের প্রধান শরিক বিজেপির অন্তরে তৈরি হয়েছে তীব্র অসন্তোষ। পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি আসরে নামতে হয়েছে প্রশাসনকে। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ইতিমধ্যে এই গোটা ঘটনার নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের জন্য হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে স্বাধীন বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে। নিহত ভরতভূষণ তিওয়ারি ভোজপুর জেলার শাহপুর থানার অন্তর্গত বিলৌতি গ্রামের বাসিন্দা। স্থানীয় স্তরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনস্বার্থবাহী বিভিন্ন ইস্যু এবং প্রশাসনের খামতিগুলো তুলে ধরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন তরুণ। স্থানীয় গ্রামবাসীদের একাংশের মতে ভরত ছিলেন একজন একনিষ্ঠ সমাজকর্মী, যিনি এলাকার দরিদ্র পরিবার, বন্যা কবলিত মানুষ এবং ভিটেমাটি হারানো বাস্তুচ্যুত সম্প্রদায়ের অধিকারীর লড়াইয়ের সবসময় পাশে থাকতেন। তবে ভোজপুর পুলিশের দাবি সম্পূর্ণ ভিন্ন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে গত 17 জুন তারা খবর পায় যে বিলেউতি গ্রামে ভরত তিওয়ারির হাতে পিস্তল নিয়ে প্রকাশ্যে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে এবং শূন্যে গুলি ছুটছে। খবর পেয়ে স্থানীয় থানা এবং এসটিএফ এর একটি যৌথ দল ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের দাবি, ভরতকে বারবার আত্মসমর্পণ করতে বলা হলে তিনি শুনেননি, উল্টে পুলিশকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে থাকে। আত্মরক্ষার জন্য এবং গ্রামের সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে পাল্টা গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। পুলিশের খতিয়ান অনুযায়ী বুলেট প্রুফ জ্যাকেট পরা এসটিএফ জওয়ানরা যখন ভরতকে কাবু করতে চারিদিক থেকে ঘিরে ধরেছিল, তখন তিনি গুলি চালানো বন্ধ করেননি। এই গুলির লড়াইয়ের মাঝে ভরতের পায়ে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থাতে তার মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, 2টি তাজা কার্তুজ, একটি ম্যাগাজিন এবং 2টি খালি খোকা উদ্ধার হয়েছে। পুলিশ কর্মীদের এই বয়ান অবশ্য ধোপে টিকছে না সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওর সামনে। ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে গুলি চলার ঠিক আগে ভরত নিজের হাতের অস্ত্রটি ছুঁড়ে ফেলে দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। যদিও এই ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। প্রশ্ন উঠছে, পরিস্থিতিকে অন্যভাবে সামলানো যেত না? নিরস্ত্র হওয়ার পরেও কেন গুলি চালানো হলো এবং এনকাউন্টারের আসল নির্দেশিকা আদৌ মানা হয়েছিল কিনা তা নিয়ে চারিদিকে আঙুল উঠছে। চাপের মুখে পড়ে ইতিমধ্যে বিহার পুলিশ বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করেছে। কর্তব্য গাফিলতি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে শাহপুর থানার এসএইচও সহ 4 জন পুলিশ কর্মী তৎক্ষণাৎ সাসপেন্ড করা হয়। একটা ভিডিওতে দেখা গেছে এক সশস্ত্র সন্দেহভাজন নিরাপত্তা রক্ষীদের দিকে পিস্তল উঁচিয়ে ধরলেও উপস্থিত পুলিশ আধিকারিক সময় মতন এবং সঠিক উপায়ে পদক্ষেপ করতে পারেনি। ভরত তিওয়ারির এই মৃত্যু শাসক মহলে বিজেপির ভেতরে বড়সড় ফাটল ধরিয়ে দিয়েছে। দলের একাধিক শীর্ষ নেতা পুলিশের এই ভূমিকার তীব্র সমালোচনা করছেন। বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা এই ঘটনাকে দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক বলেছেন। স্পষ্ট ভাষায় জানান, এর পেছনে প্রশাসনিক গাফিলতি স্পষ্ট এবং সরকার কোনোভাবে কোনো নির্দেশ মানুষের ওপর অত্যাচার বরদাস্ত করবে না। ভুলের জন্য দায়ী তাদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে।
দার্জিলিং কালিম্পংয়ে প্রবল বর্ষণের সতর্কতা, দুর্যোগ চলবে উত্তরবঙ্গে, কলকাতায় আবার কবে ঝড় বৃষ্টি। প্রবল দুর্যোগের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে সোমবার থেকে আগামী রবিবার পর্যন্ত টানা ভারী বৃষ্টি চলবে। ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে উত্তরবঙ্গে। আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশের পরে দক্ষিণবঙ্গ সহ গোটা দেশে বৃষ্টির ঘাটতি রয়েছে, তবে উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে ভিজে চলেছে। আগামী কয়েকদিনে পরিস্থিতি বদলাবে না। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 7 দিনে প্রবল বর্ষণ চলবে উত্তরের 5 জেলায়। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম, তবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে জেলায় জেলায়। কলকাতা এবং হুগলিতে আগামী বুধবার ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া আগামী 7 দিনে আর কলকাতার আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা নেই। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়ার সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে। সঙ্গে বিক্ষিপ্তভাবে বইবে ঝোড়ো হাওয়া। হাওড়ায় সোমবার, বুধবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সোমবার, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে মঙ্গলবার এবং বৃহস্পতিবার বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল দুর্যোগের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে সোমবার থেকে আগামী রবিবার পর্যন্ত টানা ভারী বৃষ্টি চলবে। সোমবার অতি ভারী বর্ষণের সম্ভাবনা আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। আগামী শনিবার এবং রবিবার উত্তরের এই 5 জেলাতে প্রবল বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি হতে পারে 7 থেকে 20 সেন্টিমিটার। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে আগামী 7 দিন ঝড় বৃষ্টি চলবে। পাঞ্জাব থেকে হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে বিহার পর্যন্ত মৌসুমী অক্ষরেখা রয়েছে। পূর্ব বিহার থেকে উপকূলীয় পশ্চিমবঙ্গ পর্যন্ত আরেকটি অক্ষরেখা রয়েছে, সমুদ্রতল থেকে যার উচ্চতা 1.5 কিলোমিটার। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। উত্তর ও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। বৃষ্টির কারণে উত্তর বা দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না। সোমবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি কম। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি বেশি। আজকের মতন সংবাদ এই পর্যন্ত। প্রতিনিয়ত খবর দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।